এক শান্ত নদীর তীরে একটি ছোট্ট গ্রামে ফাতেমা তার স্বামী হাসান এবং তাদের ছোট ছেলে ইউসুফের সাথে বাস করত। জীবন শান্ত ও স্থিতিশীল ছিল। সময় ধীরে ধীরে কাটছিল, সকলকে প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দিচ্ছিল। হাসান একজন ছোট ব্যবসায়ী ছিল, গ্রামের বাজারে কাপড় ও শস্য বিক্রি করত, আর ফাতেমা বাড়ির দেখাশোনা করত এবং প্রতিবেশীদের কাছে বিক্রি করার জন্য গরম পশমের কোট তৈরি করত। একদিন হাসান বাড়িতে ফিরে আসে একটি ঝুড়ি ভর্তি তাজা খেজুর নিয়ে এবং তার সাধারণ কাঠের টেবিলটির ওপর রাখে। সে হাসি মুখে বলল, আজ বাজার খুব জমজমাট ছিল। এক ব্যবসায়ী আমাকে এই খেজুরগুলো দিয়েছে কারণ আমি তাকে তার মালপত্র বহন করতে সাহায্য করেছিলাম। ফাতেমা হেসে বলল, তুমি সবসময় এমন কিছু নিয়ে আসার একটা উপায় খুঁজে পাও যা আমাদের খুশি করে। তারা একসাথে বসে খেজুর খাচ্ছিল আর ছোট্ট ইউসুফ তাদের মাঝে হামাগুড়ি দিচ্ছিল, তার ছোট্ট হাতে একটি টুকরো ধরার চেষ্টা করছিল। আর এক সকালে ফাতেমা উঠানে দাঁড়িয়ে মুরগিদের খাবার দিচ্ছিল আর হাসান দরজার কাছে ইউসুফের সাথে খেলছিল। হাসান শিশুটিকে উঁচুতে তুলে ধরল আর ছোট্টটি জোরে জোরে হাসছিল। ফাতেমা বলল, সাবধানে, একদিন তোমার হাত থেকে পড়ে যাবে। হাসান রসিকতা করে উত্তর দিল, ভয় পেও না, তুমি যা ভাবছ তার চেয়ে আমি বেশি শক্তিশালী। এই সাধারণ মুহূর্তগুলো তাদের স্থিতিশীলতা এবং সুখের প্রতিফলন ছিল। এক রাতে ইউসুফ ঘুমিয়ে যাওয়ার পর হাসান ফাতেমার সাথে বসে বলল, আমি শুনেছি একটি কাফেলা দূর দেশে যাচ্ছে যেখানে বিরল মশলা এবং কাপড় পাওয়া যায়। যদি আমি তাদের সাথে যোগ দিই তাহলে আমরা আরও ভালো জীবনযাপন করতে পারব। ফাতেমা উদ্বেগের সাথে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমাদের জীবন এখানে তো ভালো, তাই না? সে তার হাত ধরে বলল, হ্যাঁ, কিন্তু আমি ইউসুফের জন্য আরও বড় কিছু রেখে যেতে চাই। আমি যাব এবং 1 বছরের মধ্যে ফিরে আসব। পরের দিন হাসান তার কাঁধে ব্যাগ নিয়ে দরজায় দাঁড়ালো। সে ফাতেমাকে একটি ছোট রূপার আংটি দিয়ে বলল, আমার ফিরে না আসা পর্যন্ত এটা তোমার কাছে রাখো। তারপর সে ফাতেমা এবং ইউসুফকে পেছনে ফেলে কাফেলার সাথে চলে গেল। সে ভেবেছিল যে অনুপস্থিতি দীর্ঘ হবে না, কিন্তু সে জানত না যে সময় তার কল্পনার চেয়েও বেশি দীর্ঘ হবে। হাসানের চলে যাওয়ার পর প্রথম মাসগুলো ধীরে ধীরে কাটছিল। ফাতেমা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামের বাইরের প্রসারিত রাস্তাটির দিকে তাকাত এবং আশা করত যে কাফেলার ছায়া ফিরে আসছে। সে ইউসুফের দেখাশোনা করত, যে কথা বলতে শিখতে শুরু করেছিল এবং বাজারে বিক্রি করার জন্য কোট বুনতে থাকত। যখনই কোনো প্রতিবেশী তাকে জিজ্ঞেস করত, হাসান কি ফিরে এসেছে, সে একটি শান্ত হাসি দিয়ে উত্তর দিত, সে শীঘ্রই আসবে, সে তার প্রতিশ্রুতি ভুলে যায় না। কিন্তু যখন প্রথম বছর কোনো খবর ছাড়াই কেটে গেল, তখন তার হৃদয়ে উদ্বেগ প্রবেশ করতে শুরু করল। কাফেলা সম্পর্কে খবর বিরল ছিল এবং যখনই একটি নতুন কাফেলা আসতো, সে বাজারে ছুটে যেত জিজ্ঞেস করতে, আপনারা কি হাসান বিন আলীকে দেখেছেন? কিন্তু উত্তর সবসময় একই ছিল, আমরা তাকে চিনি না, হয়তো সে দূর দেশে থেকে গেছে। কিছু লোক তাকে করুণার চোখে দেখতে শুরু করল এবং অন্যরা এক ধরনের সন্দেহ নিয়ে ফিসফিস করে বলল, হয়তো সে আর কখনো ফিরে আসবে না। এক ঠান্ডা রাতে ফাতেমা জানালার পাশে বসেছিল হাসানের রেখে যাওয়া রূপার আংটিটি ধরে। ইউসুফ তার পাশে ঘুমিয়েছিল আর বাড়িতে নীরবতা বিরাজ করছিল। সে দরজায় হালকা টোকা শুনতে পেল এবং সে দ্রুত দরজা খুলল, ভেবেছিল হাসান এসেছে। কিন্তু সে গ্রামের এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল, যার নাম মারিয়াম, একটি ছোট ঝুড়ি ভর্তি রুটি নিয়ে এসেছিল। মারিয়াম বলল, আজ তোমাকে বাজারে দেখলাম, খুব ক্লান্ত দেখাচ্ছিল, এটা নাও এবং আশা হারিও না। ফাতেমা তাকে ধন্যবাদ জানালো, কিন্তু তার বুকে একটি নতুন ভার অনুভব করল। 3 বছর কেটে গেল। ইউসুফের বয়স এখন 4। সে একটি প্রাণবন্ত ছেলে যে উঠানে দৌড়াদৌড়ি করে এবং তার মাকে জিজ্ঞেস করে, বাবা কখন ফিরে আসবেন, আমি তার সাথে খেলতে চাই যেমনটা তিনি করতেন। ফাতেমা হাসত এবং বলতো, শীঘ্রই ইউসুফ, শীঘ্রই। কিন্তু সে অনুভব করতে শুরু করল যে তার কথাগুলো ফাঁকা হয়ে গেছে, যদিও সে তা লুকানোর চেষ্টা করত। একদিন একটি ছোট কাফেলা গ্রামে পৌঁছালো। ফাতেমা বাজারে ছুটে গেল এবং একজন বৃদ্ধ ব্যবসায়ীকে তার মালপত্র নামাতে দেখল। সে আগ্রহের সাথে তাকে জিজ্ঞেস করল, আপনি কি হাসান বিন আলীকে চেনেন? তিনি 3 বছর আগে পূর্বে যাওয়া একটি কাফেলার সাথে ছিলেন। লোকটি ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, আমি সেই বছর একটি কাফেলার সাথে ছিলাম। মরুভূমিতে আমাদের ওপর দস্যুরা হামলা করেছিল, আমাদের অনেকেই মারা গিয়েছিল এবং আমি হাসানের ভাগ্য জানি না। কিন্তু যদি সে বেঁচে থাকে তবে এখন সে খুব দূরের কোনো জায়গায় থাকতে পারে। ফাতেমা মাটিতে ভেঙে পড়ল, কিন্তু সে দ্রুত উঠে দাঁড়ালো, তার চোখের জল মুছল এবং নিজের কাছে বলল, আমি হাল ছাড়ব না, সে বেঁচে আছে, আমি এটা অনুভব করি।
আরও 5 বছর কেটে গেল, মোট অনুপস্থিতি 8 বছর হয়ে গেল। ফাতেমার বয়স এখন 30-এর মাঝামাঝি এবং তার চুল ক্লান্তি এবং অপেক্ষার কারণে সাদা হতে শুরু করেছিল। ইউসুফ, যার বয়স এখন 9, একজন শক্তিশালী ছেলে ছিল যে তার মাকে বাজারে কাপড় বহন করতে সাহায্য করত। সে তার বাবার সম্পর্কে আর বেশি জিজ্ঞেস করত না, কিন্তু তার চোখে কৌতূহল এবং দুঃখের একটি মিশ্রণ ছিল। গ্রামে লোকেরা ফাতেমাকে একজন বিধবা হিসাবে গণ্য করতে শুরু করল, যদিও সেটি কখনো স্বীকার করেনি। সে ভালো পুরুষদের কাছ থেকে আসা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করত, এই বলে যে আমার হৃদয় এখনও অপেক্ষা করছে। কিন্তু জীবন আরও কঠিন হয়ে উঠল। খরার কারণে ফসলের পরিমাণ কমে গিয়েছিল এবং ফাতেমা তার কিছু ছোট সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছিল, যেমন পিতলের আয়নাটি যা হাসান তাকে দেখতে ভালোবাসত। একদিন ফাতেমা যখন বাজারে ছিল, তখন একটি ছেঁড়া আলখাল্লা পরা একজন অপরিচিত লোক তার কাছে আসলো। তার মুখ রোদে ঝলসে গিয়েছিল এবং তার হাতগুলো দাগে ভরা ছিল। সে নিচু স্বরে তাকে বলল, তুমি ফাতেমা, হাসান বিন আলীর স্ত্রী, তাই না? ফাতেমা জায়গায় জমে গেল, তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটি বলল, আমি 3 বছর আগে পূর্ব উপকূলের একটি শহরে তাকে দেখেছিলাম। সে বেঁচে ছিল, কিন্তু সে মুক্ত ছিল না। সে প্রশ্ন করার আগেই লোকটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই রাতে ফাতেমা ঘুমালো না। সেই অপরিচিত লোকটির কথাগুলো তার কানে বাজছিল। সে মুক্ত ছিল না। হাসান কি একজন বন্দী ছিল, একজন দাস, নাকি সে অন্য কোনো জীবন বেছে নিয়েছিল এবং ফিরে আসতে পারছিল না? সে এমন কিছু করার সিদ্ধান্ত নিল যা সে আগে কখনো করেনি। সকালে সে কিছু টাকা জোগাড় করল এবং গ্রামের একজন লোককে ভাড়া করল, যার নাম সালেম, একজন অভিজ্ঞ পথ প্রদর্শক যে দূরের রাস্তাগুলো চিনত। সে তাকে বলল, আমাকে পূর্ব উপকূলে নিয়ে যাও, আমাকে আমার স্বামীকে খুঁজে বের করতে হবে। সে ইউসুফকে বৃদ্ধা মারিয়ামের কাছে রেখে গেল এবং সালেমের সাথে একটি ঝুঁকিপূর্ণ যাত্রায় বেরিয়ে পড়ল। তারা মরুভূমি অতিক্রম করল, বালির ঝড়ের মুখোমুখি হল এবং 5ম দিনে যখন তাদের পানি ফুরিয়ে গেল, তখন আশা প্রায় হারাতে বসেছিল। কিন্তু সালেম তাকে উৎসাহিত করে বলল, যদি তোমার হৃদয় বলে যে সে বেঁচে আছে, তাহলে চালিয়ে যাও। 2 সপ্তাহ পর তারা একটি কোলাহলপূর্ণ উপকূলীয় শহরে পৌঁছালো, যা ব্যবসায়ী এবং জাহাজে ভরা ছিল। ফাতেমা হাসানের সম্পর্কে সর্বত্র জিজ্ঞেস করতে শুরু করল, কিন্তু কেউ তাকে চিনত না। যতক্ষণ না একটি ছোট ছেলে মাছ বিক্রি করছিল তার কাছে এসে বলল, আপনি কি লম্বা সবুজ চোখের মানুষটির কথা বলছেন? তিনি 1 বছর আগে এখানে ছিলেন, বড় জাহাজগুলিতে কাজ করতেন। সূর্য উপকূলীয় শহরটির ওপর অস্ত যাচ্ছিল, বালির ওপর সোনালি রেখা আঁকছিল। যখন ফাতেমা সমুদ্র বন্দরে দাঁড়িয়েছিল, তার হৃদয়ে নতুন আশা ছিল সেই ছেলেটির কথার পর। সে আগ্রহের সাথে তাকে জিজ্ঞেস করল, কোথায় তাকে দেখেছিলে, সে কোথায় কাজ করে? ছেলেটি জাহাজের পিয়ারের দিকে ইশারা করে বলল, সে একটি বড় লাল পালতোলা জাহাজে মালপত্র লোড করতে সাহায্য করত, কিন্তু সে আর বেশি দেখা যায় না। সে ছেলেটিকে একটি ছোট মুদ্রা দিয়ে ধন্যবাদ জানালো এবং সালেমের সাথে পিয়ারের দিকে রওনা হলো, যে নীরবে কাকে অনুসরণ করছিল। যখন তারা পিয়ারে পৌঁছালো, জায়গাটি নাবিক এবং শ্রমিকদের ভিড়ে পূর্ণ ছিল। সে মুখগুলোর দিকে তাকাতে শুরু করল, সেই সবুজ চোখ দুটি খুঁজছিল যা সে খুব ভালোভাবে চিনত। জাহাজগুলো নোঙর করছিল এবং চলে যাচ্ছিল, এবং কণ্ঠস্বরগুলো ব্যবসায়ীদের চিৎকার এবং ঢেউয়ের কোলাহলের সাথে মিশে যাচ্ছিল। হঠাৎ সে দূর থেকে একটি কর্কশ কণ্ঠ শুনতে পেল, যা ডাকছিল, বাক্সগুলো গুদামে নিয়ে যাও। ফাতেমা ঘুরে তাকাল এবং একটি লম্বা মানুষকে জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার পিঠ ক্লান্তিতে ঝুঁকেছিল এবং তার চুল সাদা কালোয় মিশ্রিত ছিল। সে আরও কাছে আসলো এবং যখন লোকটি ঘুরে দাঁড়াল, সে জায়গায় জমে গেল। সে হাসান ছিল, কিন্তু সে তাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেভাবে ছিল না। তার মুখ ক্লান্ত ছিল, বলিরেখায় পূর্ণ ছিল এবং তার ডান হাতের 2টি আঙুল ছিল না। প্রথমে সে তাকে লক্ষ্য করেনি, কিন্তু যখন সে চোখ তুলে তাকে দেখল, তখন সে নড়াচড়া বন্ধ করে দিল। সময় যেন তার সাথে থেমে গিয়েছিল। ফাতেমা ইতস্তত করে এগিয়ে গেল এবং একটি কাঁপানো কণ্ঠে বলল, হাসান, তুমিই কি? সে অবাক চোখে তার দিকে তাকাল এবং তারপর বলল, ফাতেমা, তুমি এখানে কিভাবে এলে? সে নিজেকে সামলাতে পারল না এবং তার দিকে ছুটে গেল এবং তাকে জড়িয়ে ধরল। যখন সে হতবাক হয়ে দাঁড়িয়েছিল, যা দেখছিল তা বিশ্বাস করতে পারছিল না। তারা জাহাজের একপাশে বসল এবং হাসান তার গল্প বলতে শুরু করল। সে বলল, যখন আমি গ্রাম ছেড়েছিলাম, কাফেলাটি মরুভূমিতে দস্যুদের হামলার শিকার হয়েছিল। আমাদের বেশিরভাগই মারা গিয়েছিল, কিন্তু আমাকে এবং কিছু পুরুষকে বন্দী করা হয়েছিল।
আমাদের একটি দূরদেশের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল এবং আমি বছরের পর বছর লোহার খনিতে কাজ করেছি। অবশেষে আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছিলাম। আমি 3 বছর আগে এই শহরে পৌঁছাই এবং এখানে কাজ করছি টাকা জোগাড় করে তোমার এবং ইউসুফের কাছে ফিরে আসার জন্য। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে আমি তোমাদের চিরতরে হারিয়ে ফেলেছি। ফাতেমা কাঁদতে কাঁদতে শুনছিল। তারপর সে তার পকেট থেকে রূপার আংটিটি বের করল এবং বলল, আমি এটা তোমার প্রতিশ্রুতি মতো রেখেছিলাম, আমি কখনো আশা হারাইনি। হাসান একটি কাঁপানো হাতে আংটিটি ধরল এবং বলল, তুমি সবসময় আমার চেয়ে বেশি শক্তিশালী ছিলে ফাতেমা। কিন্তু সেই সুখের মুহূর্তটি দীর্ঘস্থায়ী হল না। একটি বিশাল মানুষ একটি অদ্ভুত পোশাক পরে কাছে এসে তীক্ষ্ণভাবে বলল, হাসান, এই কে? তোমার কাজ শেষ করার আছে। হাসান নিচু স্বরে উত্তর দিল, ইনি আমার স্ত্রী, তিনি দূর থেকে এসেছেন। লোকটি ফাতেমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, যদি তুমি তার সাথে চলে যেতে চাও তাহলে তোমাকে প্রথমে তোমার ঋণ পরিশোধ করতে হবে। তুমি আমার জন্য 2 বছর কাজ করেছ এবং এখনও তোমার স্বাধীনতার দাম বাকি আছে। বন্দরের ওপর দিয়ে বাতাস প্রবলভাবে বইছিল, সাথে নিয়ে আসছিল নোনা জলের কণা। যখন ফাতেমা এবং হাসান সেই বিশাল মানুষটির দিকে তাকিয়েছিল যে ঋণ দাবি করছিল, হাসান নিচু স্বরে বলল, আমি তার জন্য 2 বছর কাজ করেছি, কিন্তু সে বলে যে আমার পালানোর পর যে জাহাজটি আমাকে বাঁচিয়েছিল তার দামের জন্য আমি তার কাছে ঋণী। আমার কাছে এখন তা পরিশোধ করার মতো যথেষ্ট নেই। ফাতেমা চারপাশে তাকালো একটি সমাধানের খোঁজে, কিন্তু ভিড় এবং কোলাহল তার চিন্তাকে এলোমেলো করে দিল। হঠাৎ তাদের পেছন থেকে একটি গভীর কণ্ঠস্বর নীরবতা ভঙ্গ করল, আমি তার ঋণ পরিশোধ করব। তারা ঘুরে তাকালো এবং একটি অদ্ভুত মানুষকে কাছে আসতে দেখল। সে লম্বা ছিল, তার ঘন কালো দাড়ি ছিল এবং তার বাম চোখ একটি কালো চামড়ার পট্টি দিয়ে ঢাকা ছিল, যা তাকে একই সাথে ভীতিকর এবং রহস্যময় দেখাচ্ছিল। সে একটি লম্বা ছেঁড়া আলখাল্লা পরেছিল এবং একটি মোটা লাঠির ওপর ভর দিয়েছিল। সে সেই বিশাল মানুষটির কাছে এসে বলল, তার ঋণ কত? আমি তা পরিশোধ করব, কিন্তু একটি শর্তে। বিশাল লোকটি তার দিকে সন্দেহের সাথে তাকালো এবং তারপর বলল, 30টি সোনার মুদ্রা। তোমার শর্ত কি? অপরিচিত লোকটি উত্তর দিল, সে এবং তার স্ত্রী 1 মাসের জন্য আমার জাহাজে আমার সাথে কাজ করবে, তারপর তারা মুক্ত হবে। হাসান ইতস্তত করল, কিন্তু ফাতেমা তার হাত ধরে বলল, আমাদের আর কোনো বিকল্প নেই, চলো একসাথে আবার শুরু করি। হাসান অনিচ্ছায় রাজি হল এবং অপরিচিত লোকটি সোনার একটি ব্যাগ দিয়ে ঋণ পরিশোধ করল, যা সে বিশাল লোকটির সামনে ছুঁড়ে দিল। তারপর সে তাদের অনুসরণ করতে ইশারা করল। অপরিচিত লোকটি তাদের একটি পুরনো জাহাজের দিকে নিয়ে গেল, যা বন্দরের এক প্রান্তে নোঙর করা ছিল। এর পালগুলো ছেঁড়া ছিল, কিন্তু এটি সমুদ্র বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছিল। আমার নাম আমির, সে তাদের বলল। আমি একজন ব্যবসায়ী, কিন্তু তোমরা যে ধরনের ব্যবসায়ীদের চেনো আমি সে ধরনের নই। আমি টাকার চেয়েও বেশি কিছু খুঁজছি। ফাতেমা সতর্কতার সাথে তাকে জিজ্ঞেস করল, আপনি আমাদের কাছ থেকে কি চান? আমির একটি রহস্যময় হাসি হেসে বলল, আমার শক্তিশালী এবং সৎ লোক দরকার। সমুদ্রের মধ্যে একটি দূরবর্তী দ্বীপ আছে, যা শত শত বছর ধরে কেউ দেখেনি এমন একটি ধন ধারণ করে বলে শোনা যায়। তোমরা আমাকে এটি খুঁজে পেতে সাহায্য করবে। সেই রাতে যখন জাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল, হাসান এবং ফাতেমা একটি শান্ত কোণে বসল। হাসান বলল, আমি এই লোকটিকে বিশ্বাস করি না, তার একটি চোখ কিছু লুকাচ্ছে। ফাতেমা উত্তর দিল, হয়তো, কিন্তু আমরা এখন একসাথে আছি এবং এটাই যথেষ্ট। যা আসবে আমরা তার মুখোমুখি হব। সকালে জাহাজটি একটি ছোট ক্রু সদস্যদের নিয়ে যাত্রা করল, যারা আমিরের চেয়েও বেশি রহস্যময় মনে হচ্ছিল। কয়েকদিন যাত্রা করার পর আকাশ মেঘে ছেয়ে গেল এবং একটি শক্তিশালী ঝড় বইতে শুরু করল, যা জাহাজটিকে কাঁপিয়ে দিল। হাসান দড়ি বাড়তে সাহায্য করছিল, যখন ফাতেমা তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছিল। হঠাৎ একজন লোক চিৎকার করে উঠল, কিছু একটা পানিতে! সবাই সমুদ্রের দিকে তাকালো এবং পৃষ্ঠের নিচে একটি বিশাল ছায়াকে নড়তে দেখল। আমির জাহাজের কিনারে কাছে আসলো, তার একটি চোখ একটি অদ্ভুত দৃষ্টিতে জ্বলছিল এবং সে বলল, খেলা শুরু হয়ে গেছে। ঝড়ের মধ্যে জাহাজটি প্রচণ্ডভাবে দুলছিল আর ঢেউগুলো হাতুড়ির মতো এটিকে আঘাত করছিল। হাসান এবং ফাতেমা দড়িগুলো ধরেছিল যখন সেই অদ্ভুত একচোখা আমির তার ক্রুদের উপর চিৎকার করছিল, পালগুলো শক্ত করে বাঁধো, এটি যেন উল্টে না যায়। কিন্তু বাতাস এত শক্তিশালী ছিল যে কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারপর পানির নিচে আবার সেই ছায়াটি দেখা গেল, দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসছে।
এটি কোনো পৌরাণিক দানব ছিল না, বরং একটি বিশাল পাথর ছিল যা পৃষ্ঠের নিচে চাপা ছিল, যা সমুদ্রের তল থেকে ঝড়ের কারণে উপড়ে গিয়েছিল এবং এখন শক্তিশালী ঢেউয়ের কারণে দৃশ্যমান হয়েছিল। একজন লোক চিৎকার করে উঠল, আমরা ধাক্কা খাবো। চিন্তা করার মতো সময় ছিল না। জাহাজটি প্রচণ্ডভাবে পাথরের সাথে ধাক্কা খেল, তার বাম দিকটি ভেঙে গেল এবং কাঠের টুকরাগুলো পানিতে পড়ে গেল। ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করল, কিন্তু পানি দ্রুত ভিতরে প্রবেশ করতে শুরু করল। হাসান ফাতেমাকে ধরে বলল, আমাদের কিছু একটা খুঁজে বের করতে হবে যা দিয়ে আমরা ধেসে থাকতে পারি। যখন আমির তার অবশিষ্ট মালপত্র বাঁচানোর চেষ্টা করছিল, সে চিৎকার করে বলল, বাক্সটি, এটাকে ডুবতে দিও না। ফাতেমা জাহাজের এক কোণের দিকে ছুটে গেল, যেখানে সে একটি ছোট বাক্স দেখতে পেল যা আমির আগে ইশারা করেছিল। সে কাঁপা হাতে সেটি খুলল এবং ভিতরে একটি ভাঁজ করা মানচিত্র এবং একটি ছোট সোনার ব্যাগ দেখতে পেল। এর মূল্য সম্পর্কে চিন্তা করার মতো সময় ছিল না, তাই সে এটি ধরে হাসানের দিকে ছুটে গেল। সেই মুহূর্তে একটি উঁচু ঢেউ জাহাজটিকে আঘাত করল এবং এটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হাসান এবং ফাতেমা একটি বড় কাঠের তক্তা ধরেছিল আর তারা দেখছিল আমির তার বর্ষা ধরে পানিতে পড়ে যাচ্ছে, সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু সে স্রোতের টানে ডুবে গেল। সমুদ্র নির্দয় ছিল। হাসান এবং ফাতেমা তাদের সমস্ত শক্তি দিয়ে সাঁতার কাটল, তক্তা এবং বাক্সটি আঁকড়ে ধরেছিল যতক্ষণ না তারা দূরে একটি ছোট দ্বীপ দেখতে পেল। এটিই ছিল তাদের সামনে একমাত্র আশা। কয়েক ঘন্টা ঢেউয়ের সাথে লড়াই করার পর তারা উপকূলে পৌঁছালো, ক্লান্ত এবং নোনা জলে ভেজা। তারা বালির ওপর পড়ে গেল, কঠিনভাবে নিঃশ্বাস নিচ্ছিল। হাসান ফাতেমার দিকে তাকিয়ে বলল, আমরা বেঁচে গেছি, একসাথে। সে দুর্বল কণ্ঠে উত্তর দিল, কিন্তু আমরা কিভাবে ফিরে যাব? তারা আবার বাক্সটি খুলল। তারা মানচিত্রটি দেখতে পেল যা তাদের বর্তমান দ্বীপের অবস্থান দেখাচ্ছিল, যেখানে একটি একাকী তাল গাছের নিচে ধনচিহ্নের চিহ্ন ছিল। তারা তাদের হাত দিয়ে খনন করল যতক্ষণ না তারা সোনার আরও একটি ব্যাগ খুঁজে পেল, এবার আরও বড়, যা একটি ছোট জাহাজ কেনার জন্য যথেষ্ট ছিল যদি তারা ফিরে আসার কোনো উপায় খুঁজে পেত। কিন্তু দ্বীপটি জনশূন্য ছিল, কোনো জাহাজ ছিল না, কেউ ছিল না। পরের দিন যখন তারা খাবার খুঁজছিল, তখন তারা একটি দূরবর্তী শব্দ শুনতে পেল। একটি ছোট নৌকা কাছে আসছিল। একজন ক্লান্ত মুখের বৃদ্ধ মানুষ এটি চালাচ্ছিল। তোমরা এখানে কিভাবে এলে? সে তাদের দিকে তাকিয়ে ডাকল। আমি দূর থেকে একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখেছি। তারা তার দিকে ছুটে গেল এবং সোনা নিয়ে নৌকায় উঠল। বৃদ্ধ লোকটি বলল, আমি তোমাদেরকে নিকটতম বন্দরে পৌঁছে দেব, কিন্তু পথ দীর্ঘ। হাসান ফাতেমার দিকে তাকাল এবং হাসল। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল, এই জেনে যে যাত্রা এখনও শেষ হয়নি। ঝড়ের পর ছোট নৌকাটি শান্ত সমুদ্রের মধ্য দিয়ে তার পথ তৈরি করছিল। বৃদ্ধ লোকটি তাদের নিকটতম বন্দরের দিকে নিয়ে যাচ্ছিল। হাসান এবং ফাতেমা দীর্ঘদিন ধরে যাত্রায় ছিল। তারা যে সোনার ব্যাগটি খুঁজে পেয়েছিল তা আঁকড়ে ধরেছিল এবং গ্রামে ফিরে তাদের পরিবারকে পুনরায় একত্রিত করার স্বপ্ন দেখছিল। ক্লান্তি তাদের মুখে গভীর রেখা তৈরি করেছিল, কিন্তু তারা একে অপরকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যা তারা আগে কখনো করেনি। যখন তারা অবশেষে বন্দরে পৌঁছাল, তখন তারা সোনার কিছু অংশ বিক্রি করল এবং একটি গাড়ি ভাড়া করল যা তাদের নদীর তীরে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যাবে। কয়েক সপ্তাহের স্থল ভ্রমণের পর গ্রামটি তাদের সামনে একটি দূরবর্তী স্বপ্নের মতো দেখা দিল। সূর্য অস্ত যাচ্ছিল, মাটির বাড়িগুলোর ওপর লম্বা ছায়া আঁকছিল। তারা তাদের পুরনো বাড়ির কাছে আসলো এবং তাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। হাসান পুরনো কাঠের দরজাটি ঠেলে উঠানে প্রবেশ করল। সেখানে একজন লম্বা যুবক ছিল, তার বয়স প্রায় 16, একটি বালতি ভর্তি পানি নিয়ে দাঁড়িয়েছিল। সে ছিল ইউসুফ, তাদের ছেলে, যে বড় হয়ে হাসানের একটি ছোট সংস্করণ হয়েছিল, কিন্তু তার চোখে দুঃখ এবং বিভ্রান্তির একটি মিশ্রণ ছিল। ইউসুফ তার জায়গায় থেমে গেল। বালতিটি তার হাত থেকে পড়ে গেল এবং পানি মাটিতে ছড়িয়ে পড়ল। সে হাসান এবং ফাতেমার দিকে তাকাল এবং তারপর একটি কাঁপানো কণ্ঠে বলল, মা। ফাতেমা তার দিকে ছুটে গেল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং কেঁদে উঠল। ইউসুফ, আমার ছেলে, আমরা ফিরে এসেছি। কিন্তু সে তাকে আলতো করে ধাক্কা দিল এবং হাসানকে সরু চোখে তাকিয়ে বলল, এবং ইনি কে? হাসান জমে গেল এবং তার বুকে একটি আঘাত অনুভব করল। আমি তোমার বাবা, ইউসুফ, সে নিচু স্বরে বলল। আমি দীর্ঘ সময় ধরে চলে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসেছি। ইউসুফ এক ধাপ পিছিয়ে গেল, তার মুখ বিভ্রান্তি এবং রাগ প্রকাশ করছিল। আমার বাবা? সেই লোক যে আমাকে এবং আমার মাকে কষ্ট পেতে রেখে গিয়েছিল? আমি ভেবেছিলাম তুমি মারা গেছো। আমি প্রতিবেশীদের বলতে শুনতাম যে তুমি পালিয়ে গেছো বা তুমি আমাদের ভুলে গেছো। তার কণ্ঠস্বর বেড়ে গেল এবং তার চোখের জল পড়তে শুরু করল, যদিও সে তা লুকানোর চেষ্টা করছিল।
আমি পানি বহন করতাম, মাঠে কাজ করতাম, আমার মাকে খাওয়ানোর জন্য বৃদ্ধা মারিয়ামকে সাহায্য করতাম। যখন তুমি হাসান কাছে আসার চেষ্টা করল, কিন্তু ইউসুফ তাকে থামানোর জন্য তার হাত তুলল। হাসান বলল, তার চোখ জলে ভরে গিয়েছিল, আমি পালাইনি আমার ছেলে, আমাকে বন্দি করা হয়েছিল। আমি বছরের পর বছর একজন দাস হিসাবে কাজ করেছি। আমি পালিয়ে গিয়েছিলাম এবং তারপর পথ হারিয়ে ফেলেছিলাম। প্রতিদিন আমি তোমাদের দুজনের কথা ভাবতাম। আমি ফিরে এসেছি তোমাদের খুঁজে পেতে, কিন্তু আমি এখন দেখছি যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি। হাসান হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত তার মুখের উপর রাখল। যখন ফাতেমা তাদের মাঝে দাঁড়িয়েছিল, তার স্বামীর প্রতি ভালোবাসা এবং তার ছেলের ব্যথার মধ্যে বিভক্ত ছিল। ইউসুফ বাইরে ছুটে গেল, বাড়িটিকে একটি ভারী নীরবতার মধ্যে ফেলে। ফাতেমা তাকে অনুসরণ করল এবং তাকে নদীর কাছে বসে পাথরের টুকরা পানিতে ফেলতে দেখল। সে তার পাশে বসল। এটা তার ইচ্ছায় হয়নি ইউসুফ, সে বলল। সে আমাদের কাছে ফিরে আসার জন্য লড়াই করেছে। সে তার আঙ্গুল হারিয়েছে, সে প্রায় মারা যাচ্ছিল, কিন্তু সে তোমাকে কখনো ভোলেনি। ইউসুফ তার দিকে তাকাল এবং বলল, কিন্তু আমি তাকে ভুলে গেছি মা। আমি সেই মানুষটিকে ঘৃণা করতাম যাকে আমি কল্পনা করতাম, এবং এখন সে এখানে আছে এবং আমি তাকে চিনি না। সেই রাতে হাসান উঠানে বসে রূপার আংটিটির দিকে তাকিয়েছিল, যা সে বছর আগে ফাতেমাকে দিয়েছিল। ফাতেমা তার কাছে আসলো, তার হাত তার কাঁধে রাখল এবং বলল, তাকে সময় দাও, সব কিছু ফিরে এসেছে, কিন্তু ক্ষত নিরাময়ের জন্য সময় প্রয়োজন। ইউসুফ সকালে ফিরে আসলো এবং ধীরে ধীরে হাসানের কাছে আসলো। সে কথা বলল না, কিন্তু সে বালতি ভর্তি পানি তার সামনে রাখল এবং বলল, যদি তুমি এখানে থাকতে চাও তাহলে আমাকে সাহায্য করো। হাসান দুর্বলভাবে হাসল এবং বালতিতে ধরল, এই জেনে তার ছেলের হৃদয়ে পৌঁছানোর পথ দীর্ঘ হবে, কিন্তু এটি অবশ্যই শুরু হয়েছে। এবং এখানেই আমাদের গল্প শেষ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে ভুলবেন না। আমরা একটি নতুন গল্পে আবার দেখা করব, ইনশাআল্লাহ।